নমস্কার বন্ধুরা, অফিস অফ দি সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে? নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দি কমার্শিয়াল কোর্ট অ্যাট কলকাতা টু বি ইনঅগুরেটেড শর্টলি। খুব শীঘ্রই সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা জুরিসডিকশনের আন্ডারে কমার্শিয়াল কোর্ট একটা উদ্বোধন হবে এবং সেখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের পদ্ধতি কী ইত্যাদি সহ বিভিন্ন তথ্য সহ বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইন দি প্রিসক্রাইব প্রোফর্মা ফর প্রিপারেশন অফ প্যানেল to fill up the vacancies mentioned below in different categories of post in respect of commercial court at Kolkata within the territorial jurisdiction under the judgeship of City Civil Court at Kolkata। কোন কোন পোর্টালের মাধ্যমে আবেদনগুলো করা যাবে? সিটি সিভিল কোর্ট কলকাতা .dcourts.gov.in অথবা www.kolkatahighcourt.gov.in। আবেদন প্রক্রিয়ার জন্য যে সমস্ত ডেটগুলো খুব মনে রাখা প্রয়োজন, অর্থাৎ 28শে জানুয়ারি 2025 থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অনলাইনে ফর্ম ফিল আপ করার শেষ তারিখ দেওয়া রয়েছে 16ই ফেব্রুয়ারি 2025। এখানে যে সমস্ত নিয়োগগুলো হবে সেটা কিন্তু পুরোপুরি স্থায়ীভাবে, অর্থাৎ পার্মানেন্ট পোস্ট। কোন কোন পোস্ট এখানে রয়েছে? ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি, এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে, একটা এসসিদের জন্য সংরক্ষিত, একটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এলডিসি অথবা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এটা গ্রুপ সি, এখানে 4টে শূন্যপদ রয়েছে। এসসিদের জন্য একটা, আনরিজার্ভ রয়েছে একটা, ইডব্লিউএস ইসিদের জন্য একটা আর এসটির জন্য একটা। ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি, এখানে 4টে শূন্যপদ রয়েছে। এসসিদের জন্য একটা, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটা, ইডব্লিউএস ইসির জন্য একটা আর এসটি ক্যাটাগরির জন্য একটা। গ্রুপ ডি এর জন্য 4টে শূন্যপদ রয়েছে, একটা এসসিদের জন্য, একটা ইউআর আর ইডব্লিউএস ইসিদের জন্য আর এসটিদের জন্য একটা। এবং কাদের জন্য কতটা মাইনে দেওয়া হবে সেটা এখানে রোপা 2019 অনুযায়ী যে সমস্ত মাইনেগুলো এখানে ঠিক করা হয়েছে, অর্থাৎ সাম্মানিকগুলো, সেগুলো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে যারা পড়েন তাদের ক্ষেত্রে কোন কোন অথরিটি তাদের সার্টিফিকেট দিতে পারে সে সম্পর্কে এখানে লেখা রয়েছে। এসসি এসটিদের ক্ষেত্রেও সে একইভাবে এখানে লেখা রয়েছে। এবং এলিজিবিলিটি এজ, অর্থাৎ কারা কারা কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 1/1/2025 অনুযায়ী মিনিমাম বয়স হতে হবে 18 বছর। ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য যারা এসসি বা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন তাদের জন্য বয়সের সর্বোচ্চ সীমা বলে দেওয়া হয়েছে 35 বছর। এসটি অথবা আইন দ্বারা স্বীকৃত অন্য যে সমস্ত ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বলে দেওয়া হয়েছে 37। এবং অন্যান্য যে সমস্ত, অর্থাৎ যারা ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বলে দেওয়া হয়েছে 32। এরপর চলে আসি আমরা এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য, ডিইও ডেটা এন্ট্রি অপারেটর এবং গ্রুপ ডি, এই পোস্টগুলোর জন্য বয়সের সর্বোচ্চ সীমা বলে দেওয়া হয়েছে এসসি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী তাদের জন্য 43, এসটি বা অন্যান্য যে সমস্ত সংরক্ষিত প্রার্থী রয়েছেন তাদের জন্য 45 এবং ইউআর ক্যাটাগরির জন্য 40। কি কি ডকুমেন্টস দেখে বোঝা যাবে? তারা অ্যাডমিটের মাধ্যমিক অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসেবে দেওয়া যেতে পারে বা বার্থ সার্টিফিকেট। ইংলিশ স্টেনোগ্রাফের পদের জন্য যে ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে যে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তার সাথে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট এবং কম্পিউটার অপারেশন সম্পর্কে একটা সন্তোষজনক ফিঙ্গার স্পিড থাকতে হবে। এবং হি অর সি মাস্ট হ্যাভ নলেজ ইন দি ভার্নাকুলার অফ দি স্টেট। ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য মিনিমাম স্পিড যেটা বলে দেওয়া হচ্ছে শর্ট হ্যান্ডের জন্য 80টা ওয়ার্ড পার মিনিট এবং টাইপ রাইটিংয়ের জন্য 30টা ওয়ার্ড পার মিনিট। The candidate must have also at least a certificate in computer training from recognized institution and a satisfactory fingering speed in computer operation is required. লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে এবং কম্পিউটার অপারেশন
সম্পর্কে তার নলেজ থাকতে হবে এবং যে কোনো একটা ইনস্টিটিউট থেকে তার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং অবশ্যই যেটা প্রতিটাতে বলা হয়েছে যে মাস্ট হ্যাভ নলেজ ইন দি ভার্নাকুলার অফ দি স্টেট। ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রেও মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে একটা 1 ইয়ার ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে এবং প্রতি ঘন্টাতে 80টা কি ডিপ্রেশন সম্পর্কে স্পিড তা থাকতেই হবে। এবং এখানে 3টি নোট দেওয়া রয়েছে। ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ইন ডেটা এন্ট্রি জব শ্যাল বি গিভেন প্রেফারেন্স অ্যাট দি অ্যাপ্রোপ্রিয়েট স্টেজ অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ এর আগে যদি কোনো রকম অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই তাদেরকে একটু বেশি গুরুত্ব দেওয়া হবে। 2 নম্বর নোট বলে দেওয়া হচ্ছে এই ক্যান্ডিডেট প্রসেসিং এ ব্যাচেলার ডিগ্রি from a recognized university with diploma in computer application from an institute recognized by any university or AICTE shall be given preference at the appropriate stage of this recruitment process। এবং 3 নম্বরে বলা হয়েছে যে ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি, যদি কোনো কারোর কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর কোনো ডিগ্রি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করে দিতে হবে। এবং গ্রুপ ডি পোস্টের জন্য অবশ্যই 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং মাস্ট হ্যাভ নলেজ ইন ভার্নাকুলার অফ দি স্টেট। এবার দেখে নেওয়া যাক কোন কোন পদের জন্য কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কত টাকা ধার্য করা হয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য ইউআর ক্যাটাগরিতে দিতে হবে 700 টাকা, এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে দিতে হবে 700 টাকা, আর এসটি আর ইডব্লিউএস ইসি এটাতে কিছু দেওয়া নেই। অর্থাৎ এই পদটি শুধুমাত্র ইউআর এবং এসসি ক্যাটাগরির জন্য কিন্তু সংরক্ষিত। এলডিসি অবলিক লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইউআর এবং এসসি এসটি এদের প্রত্যেকের ক্যান্ডিডেটদের জন্য ধার্য করা হয়েছে অ্যাপ্লিকেশন ফি 600 টাকা এবং ইডব্লিউএস ইসি ক্যাটাগরির জন্য 450 টাকা। ডিও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর এর ক্ষেত্রেও ইউআর এসসি আর এসটিদের জন্য 600 টাকা করে এবং ইডব্লিউএস ইসি ক্যাটাগরিদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 450 টাকা। গ্রুপ ডি পদের জন্য ইউআর এসসি আর এসটি এই ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 500 টাকা, ইডব্লিউএস ইসি ক্যাটাগরির জন্য এটা ধার্য করা হয়েছে 450 টাকা। এক্সট্রিম ক্যাটাগরির মধ্যে যারা বিলং করেন, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি তাদের নাম স্পন্সর করবে, সেই সমস্ত এক্সট্রিম ক্যাটাগরিদের ক্ষেত্রে কোনো রকম ফি দিতে হবে না। This exemption of fees is not applicable to the candidates belonging to extended category applying directly without any sponsorship from the Labour Department, Government of West Bengal। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। onlineapplication.in.net/comc এই লিঙ্কে ক্লিক করে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য 28শে জানুয়ারি 2025 থেকে 16ই ফেব্রুয়ারি 2025 রাত 11:59 পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে। যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করেন তাদের ক্ষেত্রে এসসি এসটি ক্যান্ডিডেট তারা হিসেবে গ্রাহ্য হবে। বাকি অন্যান্য স্টেটের যদি কেউ এসসি এসটি ক্যাটাগরি থেকে থাকে এবং যদি অ্যাপ্লাই করে থাকেন তারা কিন্তু এসসি এসটি ক্যাটাগরির সুবিধা পাবেন না, এটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনের 2টো পার্ট রয়েছে। পার্ট 1 যেখানে নিজের সমস্ত ডেটা দিতে হবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার আর 8 ডিজিট পাসওয়ার্ড এটা অবশ্যই মনে রাখতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে অর্থাৎ ফটো, সিগনেচার এবং সাপোর্টিং ডকুমেন্টস এদের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সাইজ এবং ডাইমেনশন বলে দেওয়া হয়েছে। ছবির জন্য বলে দেওয়া হয়েছে 30 থেকে 50 কেবির মধ্যে এবং জেপিজি ফরম্যাটে ছবিটা থাকতে হবে। সিগনেচারের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম সাইজ 20 কেবি এবং ডাইমেনশন বলে দেওয়া হয়েছে 200x100 পিক্সেলের মধ্যে সিগনেচারটা হতে হবে। এবং সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে অর্থাৎ এজ প্রুফের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট বা ইডব্লিউএস ক্যাটাগরির জন্য যে সমস্ত সার্টিফিকেটগুলো এখানে আপলোড করতে হবে যাদের ক্ষেত্রে প্রযোজ্য, সেখানে বলে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম সাইজ হতে হবে 100 কেবির মধ্যে এবং প্রেফার্ড যে ডাইমেনশনটা বলে দেওয়া হয়েছে 1250x1750 পিক্সেল এবং অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে। অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো রকম টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই
এখানে যে মেল আইডিটা দেওয়া রয়েছে হেল্পলাইনে, সেখানে কিন্তু মেল করে জানানো যাবে। কমার্শিয়াল কোর্ট কলকাতা rectt@gmail.com। অনলাইন অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি কোনো রকম টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে এখানে কিন্তু জানানো যাবে। কমার্শিয়াল কোর্ট কলকাতা rectt@gmail.com। এবং যে কোনো ধরনের যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ।